আমাদের এই সংবিধান ঢাকার পক্ষে বয়ান করে নাই, আমাদের এই সংবিধান বয়ান করেছে দিল্লির পক্ষে। যতগুলো চুক্তি হয়েছে হাসিনার আমলে সবগুলো চুক্তি ভারতের পক্ষে গিয়েছে। একটা চুক্তিও তারা বাংলাদেশের মানুষের সামনে ওপেন করে নাই, সংসদে কোনো আলোচনা হয়নি। এতগুলো চুক্তি হলো, বাংলাদেশের মানুষ জানতে পারলো না বাংলাদেশের স্বার্থ কোথায় আর ইন্ডিয়ার স্বার্থ কোথায়। এই সংবিধান ভারতের পক্ষে তারা ভূমিকা রেখেছে, অতএব এই সংবিধান বাংলাদেশে টিকতে পারে না। এখন যারা মায়াকান্না করবেন এই সংবিধানের জন্য, আমরা বলবো তারা বাংলাদেশের মানুষের পক্ষে নয়, তারা ওই ভারতের পক্ষে। গত বছরের মাঝামাঝি সময়ে ছাত্র জনতার যে ত্যাগ, যে রক্তদান, যে কারণে আজকে বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে, মুক্ত মনে কথা বলতে পারছি, আমরা সমাবেশ করতে পারছি, সেমিনার করতে পারছি। আমি সেই সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি এবং আল্লাহর কাছে দোয়া করছি তাদের যেন আল্লাহ শহীদ হিসেবে কবুল করেন, এবং যারা আহত এবং পঙ্গু হয়েছেন তাদের সুস্থতা কামনা করছি। এবং আমরা সবাই মিলে যেন ওই সকল আহত পঙ্গু ভাইদেরকে আত্মকর্মসংস্থানের একটা ব্যবস্থা করতে পারি। রাষ্ট্রের পক্ষ থেকে রাষ্ট্র এবং আমরা যারা ব্যক্তি আছি বিভিন্নভাবে সামর্থ্যবান, সবাই মিলে যেন এই যোদ্ধাদেরকে, তাদের যেন মনে কোনো কষ্ট না থাকে, তাদের পরিবারে যেন কোনো দুঃখ না থাকে, সেই ব্যবস্থাটা আমাদের করতে হবে। আমি গতকাল পিনাকি দাদার একটা কথা শুনলাম, উনি বললেন যে আমি দুইজন শহীদের দায়িত্ব নিয়েছি। একজন হলো রাখি, আমাদের এক বোন যে 1 বছরের একটা ছেলে নিয়ে বিধবা হয়েছে, সেই বোনের আকুতি ছিল যে 22 বছরের রাখি, আমার কি এখন বিধবা হওয়ার বয়স হয়েছে? কত আবেগী। এবং সে বলছেন যে এই 1 বছরের ছেলে যখন বড় হবে আমি তার পিতার কি পরিচয় দেব? প্রিয় ভাই এবং বন্ধুগণ, তো পিনাকি দাদা বলছেন যে আমি ওই রাখির দায়িত্ব নিলাম, আপনারা শুনে দেখবেন রাখি কেমন আছে। অবশ্যই সে বলবে আমি ভালো আছি। তার ছেলের লেখাপড়া, চিকিৎসা, তার ভরণ পোষণের পূর্ণাঙ্গ দায়িত্ব আমি নিয়েছি। আর একটা দায়িত্ব আনাস, এই পুরান ঢাকায় এতে আমাদের গ্যান্ডারিয়ার আনাসের পরিবারের দায়িত্ব সে নিয়েছেন। উনি বলছেন যে আমি পিনাকি যদি দেশের বাইরে থেকে দুজনের দায়িত্ব নিতে পারি, তাহলে আমাদের 2000 শহীদ কি দায়িত্ব নিতে পারে না? এরকম করে প্রত্যেকটা ব্যক্তি যারা সামর্থ্য আছে তারা নিতে পারে, আমাদের নিতে হবে। আমাদের আহত পঙ্গু ভাইদেরকে নিতে হবে। আপনারা জানেন যে বাংলাদেশ জামাত ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমান শহীদ পরিবারে উনি ছুটে গিয়েছেন, 7 তারিখ থেকে উনি শুরু করেছেন। ঢাকা মেডিকেল কলেজে আহত ভাইদের পাশে গিয়ে দাঁড়িয়েছেন, নগদ অর্থ প্রদান করেছেন এবং বলেছেন যে এটা একটা সিম্বলিক, আপনারা আমাদের সাথে যোগাযোগ রাখবেন, কার কি সমস্যা আছে। এবং নগদে একজন রিক্সা চালক, উনি আহত, গুলিবিদ্ধ, ওনার চিকিৎসার পাশাপাশি ওনাকে বলছেন, উনি ঢাকা দক্ষিণের আমিরকে বলছেন যে এই ভাইকে, এই যোদ্ধাকে একটা রিক্সা কিনে দেবেন, যেন সুস্থ হয়ে সে আবার রিক্সা চালাতে পারে। এইভাবে প্রত্যেকটা পরিবারে উনি খোঁজ নিয়েছেন এবং বলছেন যে স্বাবলম্বী হওয়ার জন্য কার কি দরকার, কে কি করতে পারেন। কোনো পরিবারের বাবা, কোনো পরিবারের মা, ভাই, এভাবে উনি চেষ্টা করছেন। তার দল হিসাবে সেটা উনি করেছেন। এই দলেরও আবার অনেক ব্যক্তি আমরা আছি না, এই ব্যক্তি পর্যায়েও আমাদের করতে হবে। এইভাবে যদি প্রত্যেকটা প্রতিষ্ঠান থেকে প্রত্যেক ব্যক্তি, নাগরিক যদি এই শহীদ পরিবার, আহত পঙ্গু ভাইদের দায়িত্ব নেয়, তাহলে আমার বিশ্বাস এদের মনে কোনো দুঃখ থাকবে না। প্রিয় ভাইয়েরা, একজন বোন আমাদের একটা প্রোগ্রামে আসছিলেন, জামাত দক্ষিণের পক্ষ থেকে একটা সহায়তামূলক কর্মসূচি ছিল, সেখানে একজন বোন বলতেছেন যে আমি একটা চাকরি করি, বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করি, সকালবেলা ভাত নিয়ে আমি যাচ্ছিলাম, যাত্রাবাড়ি মোড়ে দেখলাম যে একজন ছাত্র গুলি খেয়ে উপরে পড়ে আছেন, মা মা করে কাঁদছেন। আমি তাকে এগিয়ে গেলাম, তাকে একটু তোলার চেষ্টা করলাম, 8-10 জন পুলিশ এসে আবার ছেলেটার পিঠে আবার গুলি করলো। আমি তখন বললাম যে আর আপনারা গুলি করেন না, ও তো মারাই গেছে। এই কথা বলার পরে একজন পুলিশ আমার চোখে গুলি করে দিল। কত বড় নির্মম! এরপরে বলছে যে আমার চোখ দিয়ে যখন সিরিঞ্জের মতো রক্ত বের হচ্ছে, আমি তখন আমার দুনিয়া, আমার কিছু নাই। সেই বোন বলতেছে আমি এরপরে চিকিৎসা পাইনি, অনেক কষ্ট করে আমার চোখে আমি দেখতে পাই না, এখন আমার তেমন চাকরিও নাই। কিন্তু আমার বক্তব্য পরিষ্কার, যা এখন ক্ষমতায় আছেন অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারকে বলছেন এবং ভবিষ্যতে যারা ক্ষমতা যাবেন তাদের উদ্দেশ্যে বলতে চাই,
কারা আপনাদের এই পথ পরিষ্কার করে দিল? কারা এই ফ্যাসিজমকে হটিয়ে আপনাদের একটা সুন্দর পরিবেশ তৈরি করে দিয়েছে? আমার চোখের কি হবে? আমি বলতে চাই যে কোনো ধরনের ফ্যাসিজম যেন আর না আসে। এই ফ্যাসিস্টদের বিচার করতে হবে। কেন আমার চোখে গুলি করা হলো, কেন ছাত্রদেরকে এইভাবে গুলি করা হলো, হত্যা করা হলো, এর বিচার করতে হবে। এবং যারা এখন এই বঞ্চিত, অসুস্থ, তাদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে, স্বাবলম্বী করতে হবে। তাহলে এই বোনের দাবি হলে এরকম। প্রিয় ভাই এবং বন্ধুগণ, আমি আজকের এই আলোচনা সবার দিকে মন দিতে চাই। প্রিয় ভাই এবং বন্ধুগণ, 1757 সালে যখন আপনার ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলাদেশের স্বাধীনতাকে ছিনিয়ে নেয়, সেই সময়ে বাংলাদেশ ছিল পৃথিবীর মধ্যে একটি ঐশ্বর্য এবং প্রাচুর্যে ভরপুর একটি বাংলাদেশ, যে কারণে তাদের চোখ এখানে পড়েছিল। আর যখন 5ই আগস্ট ফ্যাসিস্ট হাসিনা যখন বাংলাদেশ থেকে পালিয়ে গেল, সেই সময়ের বাংলাদেশ হলো একটি তলাবিহীন ঝুড়ি, যেখানে কোনো রিজার্ভ নাই, যেখানে মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার জন্য সেই ধরনের ফান্ড বাংলাদেশে নেই। এই অন্তর্বর্তী সরকার এসে দেখছেন যে সব দিকে শুধু শূন্য শূন্য, ব্যাংকগুলো খালি, রিজার্ভ খালি। তাহলে এই ধরনের একটি দরিদ্র দেশকে রেখে সে পালিয়ে গেলেন। যখন আমরা এখান থেকে স্বাধীনতা বঞ্চিত হলাম, তখন ছিল প্রাচুর্য ভরপুর, আর এখন হলো আমাদের সব দিকেই খালি। প্রিয় ভাই এবং বন্ধুগণ, এখান থেকে আমাদের শুরু করতে হবে। আজকে আমাদের যে সংস্কারের কথা আসছে, এই সংস্কারের জন্য আমি বলতে চাই, যারা 15 বছরে এই ফ্যাসিস্টদের বিভিন্ন কাজে সহযোগিতা করেছেন, যারা 18 সালের রাতের ভোট দিতে, দিনের ভোট রাতে দিয়েছে, যারা সহযোগিতা করেছে, যারা 24 সালের ডামি নির্বাচনে সহযোগিতা করেছে, সেই ফ্যাসিজমের দোসর দিয়ে কিভাবে একটি সুষ্ঠু নির্বাচন আমরা পাইতে চাই? অবশ্যই সংস্কার করতে হবে, এদেরকে সরাই দিতে হবে। শুধুমাত্র যোগাযোগ থেকে অর্থ, অর্থ থেকে বাণিজ্য, বাণিজ্য থেকে আপনার লোকাল গভর্নমেন্ট, এইভাবে দিয়ে ওই ফ্যাসিজম, ওই দোসরদেরকে আপনি কিছু করতে পারবেন? তারা যেখানে যাবে সেখানেই তারা লুটপাট করবে, তারা এই সরকারকে ব্যর্থ করার চেষ্টা করবে এবং আগামী দিনের জন্য সুন্দর বাংলাদেশ গঠন না হয় সেই ধরনের ভূমিকা রাখবে। অতএব এদেরকে সংস্কার অবশ্যই করতে হবে। প্রিয় ভাইয়েরা, আজকে আপনারা দেখেছেন না, 7ম শ্রেণীর বইয়ে কি ছিল? শরীফ থেকে শরীফের গল্প। এই গল্প দিয়ে কি জাতি তৈরি হবে? অতএব এই সংস্কার অনিবার্য দাবি। আমাদের শিক্ষা ব্যবস্থা সংস্কারের জন্য এখনো কোনো কমিশন হয়নি। আমরা বলতে চাই, আমরা শুনতে পাচ্ছি একটা কমিশন নাকি তারা করবেন। আমরা বলতে চাই যে এই যে ছাত্ররা যে আন্দোলন করলো, যে আন্দোলন, অনেকেই বলছেন, আমি এই মতের সাথে ডিফার করি, জনগণ সবাই ছিল, কিন্তু মুখ্য ভূমিকা কারা রাখছে বলেন? ছাত্ররা। 15 বছরই তো আন্দোলন হয়েছে। 13 সালে আন্দোলন হয়নি? 14 সালে আন্দোলন হয়নি? হয়েছে। কিন্তু হাসিনার তো পতন হয় নাই। হাসিনার পতনের জন্য যে ধরনের ত্যাগ দরকার ছিল, যে ধরনের রক্ত দরকার ছিল, যে ধরনের মৃত্যুর দরকার ছিল, সেই মৃত্যুবরণ করতে আমাদের রাজনৈতিক দলগুলো আমরা ব্যর্থ হয়েছিলাম, যে কারণে হাসিনার পতন হয়নি। ছাত্ররা যখন বলল যে হাসিনার পতনের জন্য আমরা মৃত্যুবরণ করতে রাজি আছি, আমি শহীদ পরিবারে গিয়েছি আমাদের আমির ডাক্তার শফিকুর রহমানের সাথে। সেখানে শহীদের মারা বলছেন যে আমার ছেলেরা আমার কাছে বলে গেছে যে আমি শহীদ হব, এবং বলছেন যে 5-6 মাস আগে যে এই দেশে থাকলে শহীদ হবে না, আমাকে ফিলিস্তিনে যেতে হবে, মুক্তিকামী মানুষের সাথে সংগ্রাম করে আমি শহীদ হতে চাই। সেই সন্তানেরা মায়ের কাছ থেকে বিদায় নিয়ে গেছেন শহীদ হওয়ার জন্য। এইভাবে যখন বলছেন যে আমরা মৃত্যু শিখেছি, তখন হাসিনা মৃত্যুর ভয় দেখিয়ে তাদেরকে টলাতে পারে নাই। এই ছাত্রদের মুখে 3টা স্লোগান ছিল। 1 নম্বর স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস। যে সংবিধান জাস্টিস দিতে পারে না, সেই সংবিধান বাংলাদেশে শোভা পেতে পারে না। তারা বলেছিল যে
স্লোগান হলো একটা, ঢাকা না দিল্লি। ছাত্রদের বক্তব্য হলো ঢাকা ঢাকা। আমাদের এই সংবিধান ঢাকার পক্ষে বয়ান করে নাই, আমাদের এই সংবিধান বয়ান করেছে দিল্লির পক্ষে। যতগুলো চুক্তি হয়েছে হাসিনার আমলে সবগুলো চুক্তি ভারতের পক্ষে গিয়েছে। একটা চুক্তিও তারা বাংলাদেশের মানুষের সামনে ওপেন করে নাই, সংসদে কোনো আলোচনা হয়নি। এতগুলো চুক্তি হলো, বাংলাদেশের মানুষ জানতে পারলো না বাংলাদেশের স্বার্থ কোথায় আর ইন্ডিয়ার স্বার্থ কোথায়। এই সংবিধান ভারতের পক্ষে তারা ভূমিকা রেখেছে, অতএব এই সংবিধান বাংলাদেশে টিকতে পারে না। 3 নাম্বার স্লোগান ছিল নারায়ে তাকবীর আল্লাহু আকবার। ছাত্রদের মধ্যে আমরা এই 3টা স্লোগান শুনতে পেয়েছি, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, উই ওয়ান্ট জাস্টিস, ঢাকা না দিল্লি। এই 3টার সমন্বয় বাংলাদেশের বর্তমান 72-এর সংবিধানে নাই। অতএব এই সংবিধান এখন আমরা কার্যকর বলতে পারি না। 5ই আগস্টে এই সংবিধানের পতন হয়ে গেছে। এখন যারা মায়া কান্না করবেন এই সংবিধানের জন্য, আমরা বলবো তারা বাংলাদেশের মানুষের পক্ষে নয়, তারা ওই ভারতের পক্ষে। প্রিয় ভাইরা, আমরা আশ্চর্য হই, আমরা মর্মাহত হই। একজন নেতা যিনি এই 13 বছরে জেল খেটেছেন, রিমান্ডে গিয়েছেন, তার মুখে আমরা সেদিন একটা বক্তব্য শুনলাম। বলছে 5ই আগস্টের পরে একটি দল নাকি ইসলামী ব্যাংক দখল করে নিয়েছে। বলেন এইটা কি কথাটা শোভা পেল? যে ব্যাংকটা যারা তৈরি করলো শেখ হাসিনা সেই ব্যাংক চুরি করেছে, ডাকাতি করেছে, সেই ব্যাংক থেকে মালিকদেরকে উৎখাত করেছে, তো সেই মালিক কি সেই ব্যাংক নিবে না? যিনি ব্যাংকটা তৈরি করলেন তিনি যদি সেই ব্যাংক, সবাই যার যার জায়গায় গেছেন কেন? এই যারা সিনিয়র সচিব ছিল তারা এডিশনাল সেক্রেটারি হলো কেন? যারা বিভিন্নভাবে 15 বছর বঞ্চিত ছিল তারা তাদের পদে ফিরে গেছেন, সচিব হয়েছেন, এডিশনাল সেক্রেটারি হয়েছেন, যুগ্ম সচিব হয়েছেন। আর জামাত যদি ব্যাংক তৈরি করে, জামাত সেই ব্যাংকের দখল যদি পুনরায় নেয়, এইটা কি চাঁদাবাজি হলো? আমরা বলবো চাঁদাবাজি কারা করতেছে তারা একটু আয়নায় মুখটা দেখেন, নিজের মুখটা দেখেন, কারা চাঁদাবাজি করতেছে। প্রিয় ভাই এবং বন্ধুগণ, আমরা এই 15 বছর এই পল্টনে ছিলাম। এই পল্টনে আধিপত্যবাদীদের বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে আমাদের ভাইয়েরা শহীদ হয়েছে। এই পল্টনের যে পল্টন জামে মসজিদ যেটা, সেখানে আমরা 13 সালে একটা সমাবেশ করতে গিয়ে, সাইদি সাহেবের মুক্তির জন্য একটা সমাবেশ করতে গিয়েছিলাম। সেখানে আওয়ামী যুবলীগ এবং পুলিশ আমাদের উপর আক্রমণ করলো। একজন ভাই পালিয়ে একটা বাড়ির কার্নিশে উঠে গেছে, সেখান থেকে তাকে ফালিয়ে দিয়ে তাকে শহীদ করা হয়েছে। প্রিয় ভাইয়েরা, সেই পল্টনে 28 অক্টোবরে আমাদের ভাইদেরকে লগি বৈঠা দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। এরপরও আমরা ওই পল্টন ছাড়ি নাই। আর 5ই আগস্টের পরে বাইতুল মোকাররমের সবচাইতে বড় স্বর্ণ মার্কেট লুট করার জন্য সিদ্ধান্ত নিয়েছিল। যারা বড় বড় কথা বলতেছেন তারা ওই বাইতুল মোকাররমের স্বর্ণ মার্কেট লুট করার সিদ্ধান্ত নিয়েছিল। আমরা বলছি যে এই পল্টনে আমরা রক্ত দিয়েছি, শহীদ হয়েছি, আমরা এই পল্টনকে আগলে রেখেছিলাম। এখানে এসে চাঁদাবাজি করবে, আমরা তাদের হাত ভেঙে দেব। স্বর্ণ মার্কেট লুট করার স্বপ্ন আমরা ধ্বংস করে দিয়েছি। আমরা প্রশাসনকে জানিয়েছিলাম, আমরা আর্মিকে জানিয়েছিলাম, নিজেরাও লাঠি নিয়ে দাঁড়িয়েছিলাম, স্বর্ণ মার্কেট লুট করতে দেব না। তাদের মুখে চাঁদাবাজির কথা শোভা পায় না। প্রিয় ভাইয়েরা, আজকে বড় বড় কথা বলবেন, ভারতের পণ্য বর্জন, কি বলেন? এই প্রেস ক্লাবের সামনে তিনি ভারতের পণ্য আগুন দেয়, বর্জন করে, আর গোপনে গোপনে ভারতের সাথে আঘাত করেন। আমরা ধিক্কার জানাচ্ছি। যারা এই ছাত্র জনতার মধ্যে ফাটল ধরানোর চেষ্টা করবেন তারা ভারতের লোক, কি বলেন? বাংলাদেশের মানুষ এখন ঐক্যবদ্ধ, বাংলাদেশের ছাত্র জনতা ঐক্যবদ্ধ ভারতের বিরুদ্ধে। ভারত এখনো তারা ষড়যন্ত্র করছে, আমাদের উপ হাই কমিশনে আগুন দেয়, আমাদের পতাকায় আগুন দেয়। সেই ভারতের যারা পাতানো ফাঁদে তারা পা দিতে চাচ্ছেন, জনতার মধ্যে ফাটল ধরাতে চাচ্ছেন, এইটা জনতা কোনোভাবেই মেনে নেবে না। ওনাদের বক্তব্য যে বাংলাদেশের জনগণ নাকি সংস্কার বোঝে না, বাংলাদেশের জনগণ ভাজা মাছ উল্টা খাইতে জানে না, সংস্কার বোঝে না। তাহলে কেন তারা শহীদ হলো? কেন তারা জীবন দিল?
যদি সংস্কারই না বোঝে তার দরকারটা কি ছিল? নিজেরা খাবো দাবো ঘুমাবো, হাসিনা যা পারে করুক। কি বলেন? জনগণ এটা বুঝে শুনেই জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, শহীদ হয়েছে সংস্কারের জন্য। প্রিয় ভাই এবং বন্ধুগণ, বাংলাদেশের সংবিধান, আমাদের বিজ্ঞ আইনজীবী বলেছেন, আমাদের সংবিধানের 1/3 অংশ আছে যেখানে হাত দেওয়া যাবে না। যেখানে হাত দিলে আপনার লাইফ সাজা, ফাঁসি। আজকে হয়তো আপনারা যারা বললেন যে ঠিক আছে কিছু কাটছাট করে সংস্কার করেন, সংস্কার করে কিছুদিন পরে কি বলেন, ইনডিমনিটি বিল একটা হয়েছিল না? কি বলেন? ইনডিমনিটি বিল হলো, পরবর্তীতে সেই বিল বাতিল করে ফারুক রশিদের ফাঁসিও হলো। ঠিক আছে না? যারা 72-এর সেই ফ্যাসিজমকে উচ্ছেদ করার জন্য 75 ভূমিকা রাখছিল, তারা আবার ফাঁসির কাস্টে ঝুলল। এটা জাতির জন্য দুর্ভাগ্য। প্রিয় ভাই এবং বন্ধুগণ, অতএব এই সংবিধান সংস্কার নয়, এই সংবিধানকে বাংলাদেশের ছাত্র জনতার যে দাবি, সেই দাবির উপযোগী করে নতুনভাবে লিখতে হবে। এটাই এখন সময়ের দাবি। প্রিয় ভাই এবং বন্ধুগণ, সংস্কার করবেন, পরবর্তীতে আপনাদের ফাঁসি হবে। এমন সময় আসবে যে সময় আপনাদের ফাঁসি হবে। অতএব এই জাতীয় রিস্ক কেউ নেওয়ার দরকার নাই। আমাদের বক্তব্য পরিষ্কার, ছাত্রদের 3টা স্লোগান, এই স্লোগানকে ধারণ করে, এই স্লোগানের উপযোগী করে আমাদের নতুন করে সংবিধান লিখতে হবে এবং রাষ্ট্রের যেখানে যেখানে সংস্কার প্রয়োজন আছে সেই সংস্কারগুলো করে একটি সুন্দর প্রশাসন দিয়ে একটি সুন্দর অবাধ গণতান্ত্রিক একটি নির্বাচন করতে হবে। যে নির্বাচনের মাধ্যমে জনগণ যাকে ভোট দিবে সেই সরকার দেশ চালাবে, এতে আমাদের কোনো আপত্তি নেই। প্রিয় ভাই এবং বন্ধুগণ, আমাদেরকে সেই সময় আমাদেরকে দিতে হবে। এই সরকার কোনো দলের সরকার নয়, এটা জনগণের সরকার। এই সরকার তাদের যে নির্ধারিত সময়, আমরা সেটাও দাবি করব যে অনির্ধারিতভাবে নয়। আপনারা বলেছেন 25 সাল, এই 25 সালের মধ্যেই সার্বিক সংস্কার করুন এবং একটা বছর কিন্তু কম সময় নয়। এই একটা বছরকে আপনারা কাজে লাগিয়ে 25 সালের মধ্যেই একটি সুন্দর অবাধ একটি স্বচ্ছ নির্বাচনের ব্যবস্থা করুন, যে নির্বাচনের মাধ্যমে দেশ যেন একটি গণতান্ত্রিক সরকার পায়। সেই জন্য আমরা সবাই যার যার অবস্থান থেকে ভূমিকা রাখি এবং আমরা পরিশেষে আমি বলবো, সবাই মিলে ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে বিভিন্ন পেশার মানুষ এবং ছাত্র জনতা সবাই যেন আমরা ইস্পাত পাথর ঐক্য গঠন করার মাধ্যমে একটি সুন্দর অবাধ নির্বাচন করতে পারি, সেই পরিবেশ আমাদেরকে তৈরি করতে হবে। আমরা অযথা কাদা ছুটাছুটি না করে, কাউকে কাউকে দোষারোপ না করে, আমরা এই আন্দোলনের সবার ভূমিকা আছে, বিএনপির ভূমিকা আছে, জামাতের ভূমিকা আছে, শিবিরের ভূমিকা আছে, ছাত্রদলের ভূমিকা আছে এবং বৈষম্য বিরোধী ছাত্রদের অগ্রণী ভূমিকা আছে। সবার ভূমিকাগুলোকে আমরা অ্যাকোমোডেট করে আমরা যেন আগামী দিনে একটি সুন্দর একটি পরিবেশ তৈরি করতে, ঐক্য তৈরি করতে পারি। ভারতের ফাঁদে পা না দিয়ে আগামীর ভবিষ্যৎকে গঠন করার জন্য আজকের 1 তারিখ বছরের এই শুরুর দিনে আমরা আজকে যেন শপথ নিতে পারি যে একটি গণতান্ত্রিক ঐক্যের মাধ্যমে আমাদের যেন আগামী সংস্কার হয় এবং সুষ্ঠু নির্বাচন হয়। আমি জাতিকে সেই দিকে আসার জন্য সার্বিক সহযোগিতা, ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।